প্রত্যেক মানুষ মন দিয়ে ভালোবাসেন এবং আমাদের চেয়ারম্যান মাহমুদ আলী সাহেব প্রত্যেককে অত্যন্ত মুরব্বীদেরকে সম্মান করেন এবং ছোটদেরকে স্নেহ মায় মমতার সাথে দেখেন। ওনার জনপ্রিয়তার কথা শুনে খুব খুশি হলাম। আমি আশা করব তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে, সুন্দর হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। বাজার কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সহযোগিতা মজিবুর রহমান হাসনা সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং সম্মানিত কর্মী, আজকের এই অনুষ্ঠানটাকে আমি তো ঐতিহাসিক অনুষ্ঠান বলবো, কারণ আমার এই বয়সে আমি অনেক পুরোপরিবর্তন অনুষ্ঠান দেখেছি, কিন্তু একই সাথে দুটি বইয়ের পুরোপরিবর্তন অনুষ্ঠান আমি কোথাও দেখি নাই। বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, কিন্তু একই সাথে দুজন ভাই গীতিকার আমি বাংলাদেশের কোথাও পাই নাই। পেয়েছি হয়তো, কিন্তু এভাবে ঘটা করে এত সুন্দর করে আয়োজন আর এত উপস্থিতি একটা বইয়ের পুরোপরিবর্তন অনুষ্ঠানে সত্যি যে কাউকে ভাবিয়ে তোলার মতো। সুখী আমি সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের মানুষ। আমি লোক সঙ্গীত সংগ্রাহক হিসাবে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন বাড়িতে যাই, বিভিন্ন গুণীজনদের কাছে যাই, কিন্তু এই বিয়ানীবাজার কখনো গান সংগ্রহের জন্য আসবো আমি কখনো ভাবতেও পারিনি। আমার একটু বিশ্বাসে ছিল না। বিশেষ করে হেলালুদ্দিন সাহেবের গান যখন সংগ্রহে আসি 2014 সালে, সম্ভবত জুন অথবা জুলাই মাসের দিকে আমি আসছিলাম, সেই সুদূর সুনামগঞ্জ আমার কানে বেজেছিল হেলালুদ্দিন সাহেবের গানের সুর। আমি দেখেছি যে ওনার গানে অত্যন্ত মূল্যবাচক কথা আছে, যে সমস্ত কথা বিখ্যাত সাধকরা বলে গেছেন, ঠিক তেমনি ভাবে তিনি তার গানে বলে গিয়েছেন সমাজ সচেতনতার কথা, জাতি জাগরণের কথা, মানুষকে ঐক্যবদ্ধ করার কথা, বঙ্গবন্ধুর কথা, বাংলাদেশের ইতিহাসের কথা। আমার সময়ে 2000-এর অধিক গান আছে, বিভিন্ন গীতিকারের, অসংখ্য গীতিকারের পাণ্ডুলিপি আছে আমার কাছে। হয়তো প্রকাশ করা সম্ভব হয় না সময় স্বল্পতার কারণে, সবার এটা সীমাবদ্ধতা আছে। কিন্তু হেলালুদ্দিন সাহেব যেভাবে বলেছেন, সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত মিলাই মানুষ মানুষের ভাই, এই সমস্ত কথা, এই সমস্ত আহ্বান আমি দ্বিতীয় কারো গানে পাই নাই। পেয়েছি কবিগুলোয়ারের কথায়, যেখানে তিনি অখণ্ড পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন, ঠিক সেইভাবে অখণ্ড পৃথিবীর স্বপ্ন দেখেছেন আপনাদের এই হেলালুদ্দিন সাহেব। সুপ্রিয় উপস্থিতি, এই বাউল মন বইটি ভিতরে যে গানগুলো আছে, আমি বলবো এক একটি মণিমুক্তা। এই গানগুলো নিয়ে যখন আমি লিখতে বসেছিলাম, সম্পাদনা করার জন্য প্রবন্ধ লিখতে বসেছিলাম, তখন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আমি কোন গানটি নিয়ে লিখবো, কোন গানটিকে বাদ দেবো। যদি হেলালুদ্দিন সাহেবের গান নিয়ে লিখতে হয়, প্রতিটি গানে এক একটি প্রবন্ধ হবে। এখানে 307টি গান আছে, এর মধ্যে 307টি প্রবন্ধ হবে, শুধুমাত্র 307টি গান দিয়ে 307টি প্রবন্ধ হবে। কিন্তু এই ধরনের গীতিকাররা এবং গুণী সাধকরা শুধুমাত্র প্রচারের অভাবে বেরিয়ে আসেন না। আমার বিশ্বাস, যদি হেলালুদ্দিন সাহেবকে আপনারা তুলে ধরতে পারেন, যদি আপনাদের অঞ্চলের লোকজন, আপনাদের অঞ্চলের লেখকগণ যদি তাকে নিয়ে নিয়মিত লিখতে পারেন, আমার বিশ্বাস এই হেলালুদ্দিন সাহেবের হাত ধরে এই বিয়ানীবাজার উপজেলায় একদিন 21শে পদক আসবেই এবং আসবেই। সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাধারণত গানের মধ্যে বৃদ্ধি হয় না। এই বইটি আমি করেছিলাম 21শে বইমেলা 2015 উপলক্ষে, পর্যাপ্ত পরিমাণ বিক্রি হয়েছে। এবার বইমেলা বইটি পেয়েছি, বিক্রি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। আমি 3 দিন ছিলাম 21শে বইমেলাতে। গতকালকে একটি মনোকন্মোচন অনুষ্ঠানে ছিলাম, বাংলা একাডেমির নজরুল মঞ্চে একটি বইয়ের মনোকন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছিল অতিথি হিসাবে।
সেখানেও বক্তব্য দিয়েছি এই বাউল মন সম্পর্কে। দ্বিতীয় বইটি যখন আমি করি মন মানুষের সংখ্যায়, সেটি করেছেন তারই আপন ছোট ভাই বাউল এম হোসেন। আমি অবাক হলাম, মন মানুষের সন্ধানে একটি নতুন বই 21শে বই মেলাতে যে বইগুলো গিয়েছে সেই বইগুলোর মধ্যে এই মন মানুষের সন্ধানে বইটি যে গীতিকারের গান নিয়ে এসেছে সেই গীতিকারের একটু পূর্বে কোনো বই বাজারে যায় নাই, কিন্তু সেই গীতিকারের বই সবগুলো বই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বাউল এম হোসেনের মন মানুষের সন্ধানে গীতি গ্রন্থটি 21শে বইমেলাতে পাবেন না, দ্বিতীয় মাই চ্যালেঞ্জ বিক্রি হয়ে গেছে সবগুলো। এখন যদি প্রকাশককে বিক্রি করতে হয় তাকে নতুন করে আবার ছাপাতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা এখানে অনেক গুণীজন আছেন, অনেক কিছু বলার ইচ্ছে ছিল, আমাকে আবার বেরিয়ে যেতে হবে। আমি রাতে ট্রেনে ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট হয়েছে, কেননা একটা ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের। আমি যখন ঢাকা থেকে ট্রেনে টিকিট করি তখন আমার সাথে একই কামরাতে এক ভদ্রলোকের ছোট্ট একটা বাচ্চা নিয়ে খুলে নিয়ে, তার সাথে টিকিট ছিল না, ভৈরব পর্যন্ত 3 বছরের বাচ্চাকে তুলে নিয়ে এসেছেন তিনি। আমার খুব খারাপ লাগলো। আমি ভদ্রলোককে ডেকে বললাম, ভাই আপনি তো একটা বাচ্চা করে নিয়ে আসছেন, আপনি প্লিজ আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাচ্ছি। তিনি বললেন আপনার কষ্ট হবে না। আমি বললাম আমার করে তো বাচ্চা নাই, আপনার করে একটা 3 বছরের বাচ্চা, আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি বসুন আমি দাঁড়িয়ে যাচ্ছি। সেই ভৈরব থেকে সিলেট পর্যন্ত আমাকে দাঁড়িয়ে আসতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আবার এখান পর্যন্ত এসেছি, আবার বেরিয়ে যেতে হবে আমাকে। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, সময় স্বল্পতার কারণে হয়তো বলা সম্ভব হচ্ছে না। এখানে অনেক গুণীজন আছেন, আপনারা বলেন। আমার একটাই অনুরোধ, আপনারা হেলালুদ্দিন সাহেবের গানগুলো নিয়ে একটু লেখার চেষ্টা করবেন এবং বইগুলো পড়ার চেষ্টা করবেন। এখন এমন একটা সময় এসেছে আসলে বইয়ের পাঠক নেই, যত দিন যাচ্ছে পাঠক কমে যাচ্ছে অনলাইনের কারণে। তারপরেও যে এম হোসেনের গানের বইটি আমরা শেষ পর্যায়ে ব্রিটির অনেক শেষ করতে পেরেছি, তা সত্যি একটা ভাবতে ভালো লাগে। এমন জনপদে এসেছি যেখানে 2 ভাইয়ের গানের বই নিয়ে, হ্যাঁ 2টো বই এসেছে, তবে বেশ বড় সড়ো বই। এখানে তাদের হেলালুদ্দিন সাহেবের উস্তাদ আছে, এম হোসেন সাহেবের দাদা উস্তাদ, তার যে অনুভূতি কেমন আমি জানি না, আমার অনেক ভালো লাগছে, আশা করি তার অনেক ভালো লাগবে। অত্যন্ত বিখ্যাত একজন গীতিকার আলী হোসেন সরকার সাহেবের সুযোগ্য সন্তান মুজিবুর রহমান সরকার সাহেব, যার এক নামে সারা বাংলাদেশের সবাই ছিল, তার অনুভূতি অনেক ভালো লাগার কথা। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন সৃজনশীল কাজ করার জন্য। সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের মন জয় করা যায়, সৃজনশীল কাজের মাধ্যমে বিখ্যাত হওয়া যায়। আপনারা তো জানেন যে বিখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ আচ্ছা, কেউ বলতে পারবেন মমতাজের শিক্ষাগত যোগ্যতা কতটুকু? কেউ বলতে পারবেন শাহাদুল করিমের শিক্ষাগত যোগ্যতা কতটুকু? তারা কি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন? করেন নাই। গান লেখার জন্য পিএইচডি ডিগ্রি নিতে হয় না, গান লেখার জন্য বেশি বেশি পড়ালেখা করতে হবে না। হ্যাঁ, পড়ালেখার সাথে বাদ দিতে হবে না, পড়ালেখার প্রতিবন্ধ লেখা যায়, সৃষ্টি করা যায়। এই কথা গানগুলোর মাধ্যমে আপনি জনগণের দুঃখের তুলে আনতে পারবেন, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করতে পারবেন, এই দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে যেটুকু চিন্তা চেতনা আপনার মনের ভিতরে আছে সেগুলো প্রকাশ করতে পারবেন। এখন দেখবেন গানের কিন্তু অত্যন্ত কদর, একটা সামান্য একটা সামানের এড দিয়ে একটা গানের প্রয়োজন হয়। টিভিতে যতগুলো এড আছে প্রত্যেক অধিকাংশ এডের মধ্যে গান আছে। গানকে প্রাধান্য দিলে আমাদের এগিয়ে যাওয়ার একটা পথ আসবে। আমি ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদের কাছে বিদায় দেবো। আমি অনেক কিছু বলার ইচ্ছে ছিল, ফাঁকে ফাঁকে বলে যাচ্ছি, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ আমি তাড়াতাড়ি ইচ্ছে করে আমি ফাঁকে ফাঁকে বলে যাচ্ছি, আমাকে চলে যেতে হবে। তাই ছোট্ট একটা পেন্সিলের গল্প দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একজন পেন্সিলের মাথা যখন একটি পেন্সিল বানাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন, হে পেন্সিল, আমি তো তোমাকে বানাচ্ছি, তুমি একজন ভালো মানুষের পেন্সিল হয়, তোমার মাধ্যমে যেন মানুষের দুঃখের কথা আসে, তোমার মাধ্যমে যেন ফুল পাখি ফুটে উঠলে এমন পাখি ফুটে উঠে মানুষের উপকার হয়, সমাজ সচেতনতার কথা বলে। হে পেন্সিল, তোমার পিছনে একটা রাবার আছে, তোমাকে যে যখন মানুষ লিখবে যদি কোথাও ভুল হয় রাবার দিয়ে মুছে ফেলবে। হে পেন্সিল, তোমাকে লিখতে লিখতে যখন তোমার মাথাটা ভূতা হয়ে যাবে তখন কাটার দিয়ে কাটবে তোমাকে আবার সেই ধারণ করে লেখার জন্য, সুন্দর করে লেখার জন্য। তখন হয়তো তোমার একটু কষ্ট হবে, সাময়িক কষ্ট, সেজন্য তুমি দুঃখ নিও না। এই কষ্ট সহ্য করতে পারলেই তোমাকে যে ভালো কিছু
আশা করবে মানুষ ভালো কিছু। আমরা প্রত্যেকেই এক একটা পেন্সিলের মতো, আমাদের ভিতরে একটা শীষ আছে। পেন্সিলের কথা যেভাবে পেন্সিলের ভিতরে শীষ দিয়েছিলেন, ঠিক সেইভাবে আমাদের ভিতরে একটা শীষ আছে। সেই শীষটা হচ্ছে আমাদের জ্ঞানের শীষ, আমাদের মেধার শীষ। পেন্সিলের শীষটাকে দিয়ে যেমন হাত দিয়ে মানুষ লিখে, ঠিক তেমনি ভাবে আমাদের মেধার শীষটাকেও সৃষ্টি করতে চালায়। ভালো কিছু করতে পারি, সমাজের মানুষ আমাদেরকে মনে রাখবে। যদি খারাপ কিছু করি, সেই খারাপের জন্য সংশোধনের পথ আছে। সেটা রাবার দিয়ে যেভাবে পেন্সিলের দাগগুলো মুছে ফেলা যায়, ঠিক সেভাবে আমাদের ভুলগুলো আমরা সংশোধন করতে পারবো। কিন্তু খারাপ যদি করি, সেটা একটা ক্ষত থেকে যাবে। যদি ভালো কিছু করি, সেটাও উদাহরণ হয়ে থাকবে। আমরা যেন প্রতিটি মানুষ যেন আমরা এক একটি ভালো পেন্সিল হতে পারি। আমরা যেন প্রত্যেকেই যেন আমাদের ভিতরে সেই শীষ দিয়ে মানুষের উন্নয়নের কথা বলতে পারি, মানুষের উপকারের কথা বলতে পারি, জাতি জাগরণের কথা বলতে পারি, সমাজ সচেতনতার কথা বলতে পারি। সেই দিক থেকে যেন আমাদের সুদৃষ্টি থাকে। যেভাবে বলেছেন আমাদের বেলালুদ্দিন সাহেব অত্যন্ত ভালো একটি পেন্সিল। তার পেন্সিল দিয়ে যেভাবে ফুটে উঠেছে মানুষের জয়গান, আমি বলবো এই দুঃখ জয়ের মন্ত্রগীত, তার এই বইয়ের ভিতরে যেভাবে দুঃখ জয়ের মন্ত্রগীত আছে, সেই দুঃখ জয়ের মন্ত্রগীত গুলো যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যদি বিখ্যাত সাধকদের হাতে পৌঁছে দেওয়া যায়, যদি বিখ্যাত গবেষকদের দ্বারা পৌঁছানো যায়, যদি সংস্কৃতি মন্ত্রণালয়ে পৌঁছানো যায়, এই একজন হয়ে উঠবেন শাহ আব্দুল করিমের মতো একজন গুণী সাধক। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে। পত্রিকা সম্পাদক আছে, পত্রিকা প্রকাশনা করে, বিভিন্ন সাংবাদিক আছে, কিন্তু চারখাইতে আমি আমার মনে হয় আমার জীবদ্দশায় এটাই প্রথম। আজকে দুটি বইয়ের মোড়কমোচন অনুষ্ঠান আমরা প্রথম দেখলাম। আমি গত পরশুদিন বৃহস্পতিবার, আপনারা জানেন, সিলেটের বাল সম্রাট, সুনামগঞ্জের বাকি বাংলার মানুষ শাহ আব্দুল করিমের শতবর্ষ জন্ম উৎসব সিলেট স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম। আজকের এই অডিয়েন্স বা দর্শকের 50 গুণ বেশি হবে। সেখানে ঢাকা থেকে, সিলেট থেকে এবং সুদূর ভারত থেকে প্রচুর বড় বড় কবি শিল্পী এসেছিলেন। একজন হিন্দু ভদ্রলোক, বয়স্ক মানুষ, তোরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিবে, এই গানটি দিয়ে উনি শুরু করেছিলেন। সমস্ত দর্শক নীরব ভূমিকা পালন করেছে এবং শাহ আব্দুল করিম কত বড় মাপের বা উচ্চতলার মানুষ, আপনারা ওনার জীবনচিত্র এবং তথ্যচিত্র যদি আপনারা না দেখেন, আমি প্রজেক্টরের মাধ্যমে এই তথ্যচিত্রটি দেখানো হয়েছিল। আমিও ওনার সম্পর্কে এতটুকু জানতাম না, কিন্তু শাহ আব্দুল করিম এই সিলেটের গর্ব, বাল সম্রাট এবং আমি মনে করি একজন মুরব্বী কবি। সে যাই হোক, আজকে এখানে আলী হোসেন সরকারের সুযোগ্য পুত্র, আমরা ছোটকালে চাখাই উচ্চ বিদ্যালয়ে টিকিট সিস্টেম করে, আমাদের বড় যারা তারা টিকিট সিস্টেম করে পালাগান বা বালগান বা বালজোড়া গান করেছিলেন, আমরা দেখছি। সেখানে কারি আমিউদ্দিন, অজিবুর রহমান সরকার এবং আব্দুল হামিদ ওনারা পালাক্রমে প্রশ্নোত্তরের মাধ্যমে গান গেয়েছিলেন। সেই সময় আজকের যে প্রযুক্তির যুগ, সেই সময় এই মোবাইল টেলিফোন ছিল না, প্রচুর টেপ রেকর্ডার ছিল। একটা টেপ রেকর্ডারে রেকর্ড করার জন্য 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত মানুষের টাকা দিয়ে গানগুলো রেকর্ড করত। যাই হোক, আমরা সৌভাগ্যবান আজকে ওনার সুযোগ্য পুত্র আলী সরকারের মজিদ সরকার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি এখন আজকের এই দুটি বই আলোচনা সভায় বিহারীবাজার কংগ্রেস পার্টির সভাপতি, আমাদের চাকরির সন্তান বাবু দয়াময় কুমার দেকে আজকের এই অনুষ্ঠান এবং বই সম্পর্কে কিছু বলার জন্য আমি কিন্তু অনুরোধ জানাচ্ছি। সঙ্গীত শিখিয়ে দিতে পারে কিভাবে ভালোবাসতে পারে প্রিয় কোনো মানুষকে, সঙ্গীত ফিরিয়ে দিতে পারে পরাজিতের সাহস। সঙ্গীত
শিখিয়ে দিতে পারছে। লালন হাসন গগন করা থেকে শুরু করে মুকুন্দ দাস খানাইলাল সিং রাধারমন আর কুলসা মৌলানা ইব্রাহিম আলী খান দসরা মৌলানা ইয়াসিন শাহ সহ বাউল আব্দুল করিম সোহেল যুগের যে বাউল গ্রুপ আছে তাদের মধ্যে আমার